আপনি একটি গাড়ি কিনবেন, এই গাড়িটি বড় গাড়ি হবে নাকি ছোট গাড়ি কিনবেন, অর্থাৎ সিডান বডির গাড়ি কিনবেন নাকি জিপ গাড়ি কিনবেন নাকি আরো ব্র্যান্ডেড কোনো গাড়ি কিনবেন। এখন আমি আপনাকে বলবো যে আপনি একটা গাড়ি কেনার আগে আপনার বেশ কয়েকটা দিক খেয়াল করা উচিত। এখন আপনি বলতেন ভাই আপনি যে গাড়ির কথা বলতেছেন, আপনি কি নিজে গাড়ির মালিক কিনা বা আপনার কি গাড়ি আছে কিনা? আলহামদুলিল্লাহ আমি অনেক ছোট থেকেই 25 বছর বয়সের আগে আমি গাড়ির মালিক হবো এরকম স্বপ্ন ছিল। যদি 25 বছর বয়স হইতে পারিনি, 26 থেকে 27 বছর বয়স হইতে হয়েছে, তখন আমি গাড়ির মালিক হইতে পারছি। তার মানে আলহামদুলিল্লাহ আমার 2-1টা গাড়ি থাকতে পারে। সো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আমি একজন ব্যবসায়ী মানুষ, পাশাপাশি একজন ইনভেস্টর। সো আমি আপনাকে বলবো আপনি একটা গাড়ি কিনতে চান, সেই গাড়িটা কি কারণে কিনবেন সেই জিনিসটা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। অনেকে চিন্তা করেন লোনে গাড়ি কিনবেন। এখন লোন করে যে গাড়ি কিনবেন সেক্ষেত্রে বড় গাড়ি কিনবেন নাকি আপনি এই গাড়ি দিয়ে ইনকাম করতে চান, মানে এই গাড়ি আপনি উবারে চালাবেন বা আপনি নিজে ড্রাইভ করবেন বা রেন্টে গাড়ি দিয়ে আপনি চালাবেন, আপনি কোন ধরনের চিন্তা ভাবনা করবেন? কিছুদিন আগে আমি একটা সেলুনে গেছি, সেলুনের ওনার বলতেছেন যে উনি কি করবে 40 লাখ টাকা দিয়ে একটা নোয়া বক্সি যে গাড়ি আছে সেই গাড়িটা নামাইতে চাইতেছেন। আমি ওনাকে বললাম 40 লাখ টাকা খরচ করে আপনি গাড়িটা নেবেন, সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ক্যাশ আছে কিনা? উনি বললো যে আমি কি করবো ডাউন পেমেন্টে গাড়ি নিব। এখন এই গাড়িটা উনি নিজে চালাবে না, ওনার আগে একটা সেলুন ছিল, এখন মোটামুটি কয়েকটা সেলুন। সো সেলুন থেকে উনি ভালো ইনকাম করতেছেন দেখি উনি একাধিক ব্যবসার চিন্তা করতে পারতেছেন। এখন উনি আমাকে বললেন যে আপনার কোম্পানিতে বা অন্য কোনো কোম্পানিতে যদি আমি গাড়িটা ভাড়া দিই সেই ক্ষেত্রে কি পরিমাণ মাসে ভাড়া পাইতে পারি। আমি ওনাকে বললাম যে আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু জানি সেটা কি 70,000 টাকার উপরে আপনি প্রতি মাসে পাবেন। এখন উনি চিন্তা করলো কি 70,000 টাকা যদি উনি মাসে পায় সেক্ষেত্রে মোটামুটি বছরে 9,60,000 টাকার মতন উনি বাৎসরিক প্রফিট পাচ্ছেন। আলটিমেটলি এই জায়গায় উনি ইনভেস্ট করলেন কত? 40 লাখ টাকা। 40 লাখের ভিতরে উনি কি করবেন 20 লক্ষ টাকা হয়তো উনি ডাউন পেমেন্ট দিবেন আর 20 লক্ষ টাকা কোনো ব্যাংক থেকে লোন দিবেন। সেক্ষেত্রে উনি হিসাব করতেছেন যে প্রতি মাসে যদি আমি লোন পরিশোধ করি সেক্ষেত্রে আমি গাড়ির মালিক হইলে আলটিমেটলি লুজার হবো নাকি গেইনার হবো। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। কেন? কারণ কি উনি ব্যবসা করার সময় হিসাব নিকাশ করে নামতে পারতেছেন এবং কি উনি আমার কাছে শেয়ার করছেন তার মানে কি উনি পার্সোনাল ফাইন্যান্সের হিসাব নিতে চাইতেছেন। ওনার আসলে ব্যবসাতে ইনভেস্ট করলে লাভ হবে কি লোকসান হবে সেটা উনি জানতে চাইতেছেন। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা উনি আলোচনা করছেন। যতক্ষণ পর্যন্ত আমি সেলুনে ছিলাম ততক্ষণ পর্যন্ত উনি কথা বলছেন। এই জিনিসটা কিন্তু উনি ফ্রিতে নিতে পারছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি যখন ব্যক্তিগত ফাইন্যান্স হিসাব করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের অবস্থা চিন্তা করতে হবে। এখন সর্বপ্রথম প্রশ্ন হলো আপনি যে গাড়িটা কিনবেন সেক্ষেত্রে ইএমআই এর যে টাকাটা আসবে বা আপনাকে লোন যে পরিশোধ করতে হবে সেই পরিশোধের মাত্রা বা লোনের মাত্রা বা ইএমআই এর পরিমাণটা কেমন সেটা আপনি প্রতি মাসে ইনকাম করে দিতে পারবেন কিনা সেই জিনিসটা আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে। আর যদি আপনার আলহামদুলিল্লাহ ভালো টাকা পয়সা থাকে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই বড় গাড়ি কেনা উচিত। ছোট গাড়ির ক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করব। বড় গাড়ি কিনছেন মানে কি আপনার মাইন্ডসেট এবং কি আপনার চিন্তা ধারণা পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন ছোট গাড়ি কিনলে তো ইনভেস্টমেন্টই কম লাগতেছে। আপনার যদি আসলে ওইরকম টানাপোড়া অবস্থা হয় সেক্ষেত্রে আমি বলবো আপনাকে ছোট গাড়ি কেনার সময় আপনি ব্যাংক থেকে লোন নিয়ে যদি গাড়ি কিনেন সেক্ষেত্রে আসলে আপনাকে ব্যাংক লোন দিবে কিনা সেটা আপনার খুঁজে দেখা উচিত বা বোঝা উচিত। যে কোনো অবস্থায় আপনাকে ব্যাংক লোন দিবে না। সো আপনি রিকন্ডিশন একটা গাড়ি কিনবেন, এই ক্ষেত্রে এই গাড়িটা কয় বছরের জন্য লোনে নিচ্ছেন সেই লোনটা পরিশোধ করার মতো সামর্থ্য আছে কিনা এবং আপনাকে ব্যাংক যে লোন দিবে সেক্ষেত্রে কোন কোন শর্তে আপনাকে লোন দিচ্ছে সেটা আপনার দেখে নিয়ে গাড়ি কেনা উচিত। আর যদি আপনি চিন্তা করেন আমার তো আলহামদুলিল্লাহ টাকা পয়সার অভাব নেই, আমি গাড়ি কিনতেই পারি, ছোট বড় কোনো বিষয় না, আমি গাড়ি কিনবো, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি একটু লাক্সারি গাড়ি কেনার চেষ্টা করেন এবং একটু বড় গাড়ি কেনার চেষ্টা করেন। এই বড় গাড়িটা আপনার জন্য একটা অ্যাসেট হবে, এটা লাইবিলিটিস হবে না। এই ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে আপনি গাড়িটা কেনার চেষ্টা করেন। কারণ কি আপনার যখন একটা বড় গাড়ি থাকবে সেক্ষেত্রে আপনি নিজে সর্বপ্রথম ফিল করতে পারবেন যে এই গাড়িটা আপনি ওন করেন। যখন আপনি এরকম ওন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার মাইন্ডসেট আসলে পরিবর্তন হয়ে যাবে। আপনি যে পরিমাণ টাকা পয়সার মালিক আছেন তার সাথেও আলহামদুলিল্লাহ আরো বেশি বা আরো কয়েক গুণ ইনকাম করার পথ আপনি খুঁজে পাবেন। তো আমি বলবো আপনাকে এই জিনিসটা আপনার করা খুবই জরুরি। দেখুন বাংলাদেশের মার্কেট প্লেসে আপনি যখন ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনার আউটলুকটা সবাই দেখতে চায়। আপনি কত ভালো প্রিমিয়াম প্যাকেজিং করেন, আপনার স্টাফদের কাপড় চোপড় ড্রেস কোড কেমন, অফিসের ডেকোরেশন কেমন, এসব জিনিস কিন্তু আপনার ক্লায়েন্টের অবশ্যই নজরে আসে। তো এই জায়গাগুলোতে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। তো আপনি ইনভেস্টমেন্ট হিসেবে যদি এই জায়গাগুলোতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন কি ভালো প্রফিটেবল ব্যবসা করতে পারতেছেন। আমি আপনাকে আমার ব্যক্তিগত জীবনের একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমাদের কিন্তু একটা ল্যান্ড শেয়ার বিজনেস রয়েছে, অর্থাৎ আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ল্যান্ড কিনে সেখানে শেয়ার বিক্রি করে আমরা কিন্তু বাড়ি তৈরি করি। তো আমাদের সাকিব হোল্ডিংস নামে এরকম একটা কোম্পানি রয়েছে। এই জায়গায় আমরা ল্যান্ডের যে শেয়ারটা বিক্রি করি এই শেয়ার যারা দেখতে আসেন তারা সচরাচর বেশিরভাগ সময় কিন্তু ব্যাংকার অথবা মধ্যবিত্ত মানুষ হয়ে থাকে।
অর্থাৎ যারা 40 লাখ 50 লাখ 45 লাখ ইনভেস্ট করে জমি শেয়ার কিনবে, এরকম মানুষ তারা কি করে সপ্তাহে একদিন শুক্রবার বা শনিবার সাইটগুলো ভিজিট করতে আসে। এই ক্ষেত্রে তারা কিন্তু চায় কি তাদের পিক আপ করে নিয়ে আসা হোক, অর্থাৎ তাদের বাড়ি থেকে পিক আপ করে নিয়ে এসে ল্যান্ড লোকেশন দেখানোর পরে আবার এই জায়গা থেকে আবার তাদের লোকেশনে পৌঁছে দিয়ে আসা। এতে করে কিন্তু তারা খুশি হয় এবং কি তারা চিন্তা করে কি কোম্পানি আমাদের গাড়িতে নিয়ে গেল নিয়ে আসলো, তার মানে কি কোম্পানিটা মনে হয় অনেক বড়। খেয়াল করেন কোম্পানিটা অনেক বড় বুঝাইতে বা কোম্পানিটার আসলে নেগোসিয়েশনের একটা প্রসেস যদি হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি নেগোসিয়েশন করতে সহজ হচ্ছে। কি কারণে আপনার স্টাফের ড্রেস কোড যদি ওয়েল ড্রেস আপ হয়, পাশাপাশি আপনার যদি একটা ভালো গাড়ি থাকে এবং আপনি যদি সঠিক সময়ে তাকে সার্ভিসটা দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনার বিজনেসটা ভালো হচ্ছে বা নেগোসিয়েশন করতে সহজ হচ্ছে। তো এই জন্য দেখা যাচ্ছে কি অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বা অধিকাংশ এরকম ল্যান্ড শেয়ার বিজনেস বলেন বা ফ্ল্যাটের বিজনেস বলেন, এরা কি করে, এরা এই পিক আপ এবং ড্রপ করার জন্য অবশ্যই তারা একটা দামি গাড়ি কিনে রাখছে। তাদের কোম্পানির স্টাফদের জন্য কম দামে হোক, কিন্তু দিন শেষে যাদেরকে তারা গেস্ট হিসেবে নিয়ে আসতেছে নিয়ে যাইতেছে, এই ক্ষেত্রে অবশ্যই তারা দামি গাড়ি ব্যবহার করতেছে। এই জিনিসটা কেন হচ্ছে? কারণ কি কাস্টমারকে প্রিমিয়ামনেস ফিল করানোর জন্য, কাস্টমার সাথে সহজে নেগোসিয়েশন করার জন্য। আপনার একজন স্টাফ যখন একটা ক্লায়েন্টকে রিসিভ করবেন, যখন খুব ভালো ড্রেস কোডে থাকবে, যখন গাড়ি থেকে নামে কাস্টমারকে রিসিভ করবে এবং কি কাস্টমার সাথে যখন খুব ভালো নেগোসিয়েশন করবে, সেক্ষেত্রে দেখবেন কি খুব দ্রুত সময়ে ডিলগুলো হয়ে যাচ্ছে। তো এই কারণগুলোর কারণে কিন্তু কোম্পানিগুলো এখানে ইনভেস্টমেন্ট করে থাকে। তো আপনি আসলে কোথায় ইনভেস্টমেন্ট করবেন, সেটা লাইবিলিটিস হচ্ছে কিনা, গাড়িটা আপনার লাইবিলিটিস হচ্ছে কিনা, অর্থাৎ কেনার পরে সেটা কম দামে বিক্রি করতে হইতেছে, মেইনটেনেন্স খরচ আছে, এসব খরচ যদি যুক্ত হতে থাকে তার মানে আপনি লাইবিলিটিস কিনছেন। কিন্তু গাড়িটা যদি আপনার আসলে আয় করে দেয়, ইনকামের পথ যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই সেটা আপনার জন্য অ্যাসেট হচ্ছে। সো আপনি অ্যাসেট কিনবেন নাকি লাইবিলিটিস কিনবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। সো আমি আপনাকে ইন ডেপথ আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি। এই জিনিসগুলো আপনি সচরাচর টাকা দিয়ে শিখবেন, বিভিন্ন জায়গা থেকে শিখবেন। সো এটা আপনার জন্য অবশ্যই ফ্রিতে ছিল। সো আমি বলবো আপনাকে এই জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং কি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই বেল বাটন প্রেস করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।